এবার আর পারবে না নীলু, এবার নিজ দায়িত্বে সৌর্য পুলিশের হাতে তুলে দিবে নীলুকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রেস্টুরেন্টে থাকা অবস্থায় নীলুর মুখ থেকে সকল চক্রান্ত স্বীকারোক্তি নেওয়ার পর ওই রেকর্ডিংটাকে সৌর্য নিজের কাছে সেফভাবে রেখে দিয়ে নীলুকে বলতে থাকে সৌর্য যে, নীলু তুমি এবার যে জঘন্য খেলাটা খেলেছো না, তার আর কোনো ক্ষমা হয় না। তোমার মনে এতটা ক্ষোভ জমে আছে সেটা আমি জানতাম, কিন্তু তা সত্ত্বেও তুমি যেরকম পাষণ্ড, এতটা নিষ্ঠুর হতে পারো, তাও আবার নিজের মায়ের পেটের বোনের সাথে এতটা নোংরা চক্রান্ত করতে পারো, সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কিন্তু তোমার এই হিংস্রতাই যে তোমাকে একদিন ডুবিয়ে দিবে, সেটা তুমি হয়তো বা কল্পনাও করতে পারোনি। কিন্তু তোমার এখন উল্টা গণনা শুরু হয়ে গিয়েছে। এবার তোমাকে শাস্তি পেতে হবে নীলু, কারণ তুমি এরকম জঘন্য কাজ করতে করতে এতটা বার বেড়ে গিয়েছো যে তুমি হয়তো বা ভুলে গিয়েছো যে এগুলো করা অন্যায়ের জন্য অন্যায়ের যথেষ্ট পরিমাণে শাস্তি তোমাকে পেতে হয়, কারণ তোমার মায়ের প্রশ্রয়ে তুমি আজকে এরকম এতটা বিগড়ে গিয়েছো। এবার আর তোমাকে আমি কোনো মতেই ছাড় দিব না। এবার তোমাকে আমি নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দিব। তুমি শুধু অপেক্ষা করো, আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরে দেখো তোমাকে আমি কি করি। আমি জানি হয়তো বা রাই তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য একদমই ভাববে না, কিন্তু তা সত্ত্বেও এবার আর আমি তোমাকে রেহাই দিব না। কারণ তুমি দিনের পর দিন যে পরিমাণে আমার সাথে মিথ্যাচার করেছো, তারপরে তুমি আমাকে ইউজ করে রাইকে ফাঁসানোর চেষ্টা করেছো, অনি দাদা ভাইয়ের সামনে আমাকে ছোট করার চেষ্টা করেছো, রাইকে অপ্রস্তুত করার চেষ্টা করেছো, রাইয়ের বৈবাহিক সম্পর্কের মধ্যে তুমি ভাঙন ধরানোর চেষ্টা করেছো। এইবার রায়ের ন্যায় বিচার সুনিশ্চিত করব এবার আমি। আর তোমাকে হাজতে বাস যদি আমি না করেছি, তাহলে আমার নামও সৌর্য না। ওদিকে নীলু বলতে থাকে, কী হয়েছে সৌর্য, তুমি এরকম করে আমার সাথে কথা বলছো কেন, বলো তো কী হয়েছে, তুমি তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন। ওদিকে সৌর্য বলতে থাকে, আমার জাস্ট ঘেন্না হচ্ছে তোমার সাথে, এক ছাদের তলায় তো দূরে থাকে, এক ঘরে বসবাস করতে আমার ঘেন্না হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে তো এখন কোনো উপায় নেই। আমাকে কতদিন অন্তত তোমাকে বরদাস্ত করতে হবে, নয়তো বা তোমার এই নোংরা মুখোশটা কী করে আমি সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে দিব বলো। ওদিকে রায় কাঁদতে থাকে আর বলতে থাকে যে, অনির্বাণ তুমি আমাকে নিজের কাছ থেকে এতটা পর করে দিলে, এতটা দূর করে দিলে, এরই মধ্যে তুমি আমাকে ডিভোর্স নোটিশও যখন পাঠিয়ে দিতে পেরেছো, তাহলে আর যাই হোক না কেন এতটুকু আমার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে যে হয়তো বা তোমার মনে আর আমাকে নিয়ে কোনো রকম কোনো জায়গা নেই বা ভাবনাও নেই। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, রাই এরকম করে রাগে ক্ষোভে ফেটে পড়ে দুজনে যদি দুজনের থেকে এরকম দূরে হয়ে যাও, তাহলে কী করে চলবে বলো তো। একজন না একজনকে তো ধৈর্যশীল হতে হবে বলো। এখন তুমি যেখানে দেখছো যে হয়তো বা অনির্বাণ অধৈর্য হয়ে গিয়েছে, এমনও তো হতে পারে যে ওর মা হয়তো বা ওকে কোনো কিছু না জানিয়ে তোমাকে ডিভোর্স পেপারসটা পাঠিয়ে দিয়েছে। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, বৌমনি আর তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। এই ডিভোর্স নোটিশটা আর যাই হোক না কেন অনির্বাণকে না জিজ্ঞেস করে তো কোনো মতেই পাঠানোর সাহস করবে না তার মা, তুমি তো খুব ভালো করেই জানো। আর ও যখন একবার নিজে থেকে আমাকে পাঠানোর কথা ভেবেই ফেলেছে, তাহলে আর এটাতে দেরি করে লাভ কি। আমি বরঞ্চ ওকে মুক্তি দিয়ে দিই, সেটাই বরঞ্চ ওর আর আমার দুজনের জন্যই ভালো। অন্তত আর যাই হোক না কেন আমার কারণে ওর মান সম্মান নিয়ে টানাটানি পড়বে না। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, কী করবো, তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাতে তার আমার কোনো কিছু হস্তক্ষেপ করার কোনো রকম কোনো সাধ্য নেই। তোমাদের যেটা ভালো মনে হয় বরঞ্চ সেটাই করো। ওদিকে অনির্বাণকে শর্মী বলতে থাকে যে, দাদা ভাই তুই যে রাগের ক্ষোভের বসে সিদ্ধান্তটা নিয়েছিস না, সেটা ভুল, তুই একদিন বুঝতে পারবি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।